This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার টুইট করেন যে তার বিভিন্ন ডিপার্টমেন্ট স্কচ অ্যাওয়ার্ড পায় এবং তার জন্য তিনি ভীষণ গর্বিত। তো আমি ওনার একটা টুইট দেখেছিলাম 28 অক্টোবর 2022, যেখানে উনি বলছেন যে আমি অত্যন্ত গর্বিত, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপরে যখন আমাদের সমাজ সোশ্যাল লিগাল অ্যান্ড আরটিআই অ্যাক্টিভিস্ট মাননীয় মিস্টার গোস্বামীর আমি যখন আরটিআই রিপোর্ট দেখি, সেখান থেকে দেখতে পাই যে এই স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার স্কচ গ্রুপকে টাকা দেয়। রেজিস্ট্রেশনের নাম করে 11,26,000 টাকা তারা দিয়েছে 25শে মার্চ 2022 স্কচ গ্রুপকে, ভাউচার নাম্বার 1529। সিএজির কাছ থেকে যে আরটিআই রিপোর্টটা মিস্টার গোস্বামী পেয়েছিলেন, সেখানে সিএজি পরিষ্কারভাবে বলেছে যে ভাউচার নাম্বার 1529 থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট আর কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে তারা 11,26,000 টাকা স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পায়। তো বিধানসভায় যিনি প্রতিমন্ত্রী আছেন, অর্থমন্ত্রী, ফিনান্স ডিপার্টমেন্টের যিনি এমওএস আছেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তিনি আমাকে বলছেন না তুমি প্রমাণ দাও। আর আমি তো ভাউচার নাম্বার বলে দিচ্ছি 1529, ডেট বলে দিলাম 25শে মার্চ 2022, ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন ডিপার্টমেন্ট। এর থেকে বেশি আর কি প্রমাণ দেবো? আপনি বলে সিএজি রিপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে। পরে একজন মনে হয় বসিরহাট না কোন একজন বিধায়ক আমার বলার পরে তিনি বললেন না না কোনো টুর্নামেন্টে খেলতে গেলে তো রেজিস্ট্রেশন ফিসও দিতে হয়। তো 11,26,000 টাকা কি রেজিস্ট্রেশন ফিস যদি হয়, তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটার জন্য কি রেজিস্ট্রেশন ফিস দিয়েছিলেন? এটা সবচাইতে বড় প্রশ্ন। না, একটা ব্যাপার যে এইভাবে কতগুলো পুরস্কার এখনো পর্যন্ত রাজ্য সরকার পেয়েছে। শুধু স্কচ গ্রুপ থেকে রাজ্য সরকার 2011 থেকে 2025 অবধি প্রায় 40টা অ্যাওয়ার্ড পেয়েছে, এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ডের জন্য স্কচ গ্রুপকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময়তে রেজিস্ট্রেশন ফিজের নাম করে লক্ষ লক্ষ টাকা দেওয়া আছে। আমি তো একটা ভাউচারের নাম্বার বললাম 1529, ডেটেড 25 মার্চ 2022, যেখানে 11,26,000 টাকার একটা ভাউচার, যেটা সিএজি থেকে আমরা জানতে পেরেছি। আর বিধানসভা থেকে বলছে ডকুমেন্ট জমা দিতে ডেপুটি স্পিকার বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য আপনাকে পাল্টা আক্রমণ করলেন, কি বলবেন? আমি তো বলে দিলাম ভাউচার নাম্বার, ওনাদের ডিপার্টমেন্ট, ওনারাই তো সরকার চালাচ্ছেন, ওনাদের ডিপার্টমেন্ট, ওনাদের সরকার, ভাউচার নাম্বার দেখে নিক, ডেট দেখে নিক। এরপরে যদি না পারে আমি সিএজি রিপোর্ট দিয়ে দেবো। আমাকে যদি ডেপুটি স্পিকার লিখিতভাবে চান যে হিরণ তুমি আমাদেরকে ডকুমেন্টটা দাও, আমি তো সিএজির যে ডকুমেন্টটা দিয়েছি সিএজির ডকুমেন্টটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তাতে। অন্য একটা বিষয়তে যাচ্ছি, এই যে মহাকুম্ভ নিয়ে গতকালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন গুরুত্বপূর্ণ, তা নিয়ে বিভিন্ন মহলে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে, কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনাদের কি মনে হয়, কি করা উচিত এই মুহূর্তে? দেখুন, উনি যেভাবে মহাকুম্ভকে অপবিত্র করেছেন, উনি বলেছেন যে মহাকুম্ভের নাম করে ব্যবসা চলছে। আমি তো উল্টো অ্যালিগেশন দেবো ওনাকে, কারণ উনি বলেছিলেন যে গত বছর 1,10,00,000 মানুষ গঙ্গাসাগর মেলাতে এসছেন, এবং সেই 1,10,00,000 মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের খাওয়া দাওয়া, তাদের থাকা, তাদের সমস্ত খরচের জন্য একটা বাজেট তৈরি করেছে। কিন্তু যখন আরটিআই করা হয়, মিস্টার গোস্বামীর আরটিআই রিপোর্ট থেকে আমরা জানতে পারি মাত্র 4 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল, যে ভেসেলে করে আপনার সাগরে যেতে হয়। সাগরে তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, কারণ ওনারা সব কিছুই বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, তো ওনার অনুপ্রেরণায় যারা তীর্থে সাগরে যারা স্নান করতে যাচ্ছিলেন গঙ্গাসাগরে, তারা নিশ্চয়ই উড়ে উড়ে যাচ্ছিলেন না, বা সাগরে সাঁতার কেটে কেটে যাচ্ছিলেন না, তাদেরকে ভেসেলে করে যেতে হয়েছে। তো সেই যে ভেসেলের যে আমরা টিকিটের যে আরটিআই করেছিলাম, সেই টিকিটের আরটিআই থেকে দেখা গেছে মাত্র 4,50,000 মতো লোক, 4.5 লাখ মতো টিকিট বিক্রি হয়েছিল। একটা টিকিটের দাম 40 টাকা। তার মানে যদি আমরা দুভাগে ভাগ করি, তাহলে দেখা যাবে প্রায় 2,29,000 মানুষ অ্যাকচুয়ালি ট্রাভেল করেছিলেন। 2,29,000 মানুষ ট্রাভেল করেছিলেন, আর উনি বলছেন 1,10,00,000 মানুষ এসেছিলেন। ওনাদের যে ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রেয়াশিস বাবু এবং অরূপ বাবু, তারা বলছে না না, হয়তো বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বহু মানুষ গঙ্গাসাগরে আসে। তা আমার কাছে প্রশ্ন, যারা বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা গঙ্গাসাগরেতে আসে, যারা হাজার হাজার টাকার টিকিট
কেটে অত দূর থেকে সাগরে আসে, তারা কি 40 টাকা ভেসেলে টিকিটটা কাটবে না? তারা কি ফ্রিতে চলে যাবে? একটা বিষয় যে বারবার দেখা যাচ্ছে সংখ্যালঘু তোষণ চলছে এবং হিন্দুরা লিবারাল বলে, তাহলে কি এইভাবে কি মানে গোটা স্টেটটা চলবে? মানে একদিকে সংখ্যালঘু তোষণ, অন্যদিকে হিন্দুরা লিবারাল, তাদের উপর আক্রমণ এভাবে করা যেতে পারে সেই কারণে? না, আসলে উনি সংখ্যালঘুদের জন্য কিচ্ছু করেননি। যদি 2011 থেকে আজ অবধি আপনারা দেখেন, পরিসংখ্যান দেখেন, সংখ্যালঘুদের জীবনের কোনো উন্নয়ন হয়নি। উনি তাদেরকে কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক বছর ভোটটা নেন, আর এই ভয় দেখিয়ে ভোটটা নেন যে বিজেপি এলে তাদেরকে ঘরছাড়া করা হবে। তো সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার একটাই প্রশ্ন, উত্তরপ্রদেশে বিজেপি সরকার, আপনাদের কি যারা মুসলিম ভাই বোনেরা তাদের কি ঘরছাড়া করা হয়ে গেছে? বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে আমাদের বিজেপি সরকার, সেখান থেকে মুসলিম ভাই বোনেরা ঘরছাড়া হয়ে গেছে। এই ভয় দেখিয়ে বারবার উনি ভোট নেন, কিন্তু সংখ্যালঘু ভাই বোনেদের নাম করে ভোট নেন। তাদের জন্য আজ অবধি যদি 2011 থেকে দেখুন কোনো কাজ করেননি। আপনারা দেখুন তারা কতজন চাকরি পেয়েছে, তাদের মানোন্নয়ন কতটা হয়েছে। বলছি, মনোরঞ্জন ব্যাপারী আজকে মেনশন করবে রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি করবে, মানে এই রাজ্যটা কি ক্রমে ভারতের বাইরে বেরিয়ে যাওয়ার একটা পরিকল্পনা? না না, উনি তো রিক্সা করে আসতে চাইছিলেন। উনি ভাবছিলেন যে আমাদের কলকাতার রাস্তাটাতেও মানে পায়ে মানে সাইকেল প্যাডেল করা রিক্সা নিয়ে উনি বিধানসভা আসতে পারবেন, হয়তো সেটা পারেননি বলে এরকম একটা নতুন কিছু উদ্ভাবন করেছেন। মানে এটা মনে হচ্ছে না যে এই ধরনের বক্তব্যগুলো, যে আলাদা পতাকা বা রাজ্যকে আলাদাভাবে দেখা, রাজ্যের জন্য বাংলার জাতীয়তাবাদ, এই সমস্ত বিষয়গুলো না, আসলে কেউ কেউ মানুষ কোনো ব্যক্তিগত যখন অ্যাটেনশন পায় না পার্টি করতে গিয়ে, কারণ আমরা দেখেছি ওনাকে বিধানসভার ভেতরে আজ অব্দি ওনাকে এখনো বলতে দেওয়া হয়নি। গত 4 বছর ধরে আমি তো এখানে আছি, 4 বছর ধরে আমাদের টালিগঞ্জের যারা কলাকুশলী আছেন তাদেরকেও সেভাবে বলতে দেওয়া হয় না, এদেরকেও বলতে দেওয়া হয় না। তো কেউ যখন রাজনীতি করে, যখন দেখে যে আমি কোনো জায়গা পাচ্ছি না, হয় রিক্সা করে এলাম, একটা নিউজ হলো, বা একটা আলাদা পতাকার দাবি করলাম, একটা নিউজ হলো, এইসব নিয়ে পশ্চিমবঙ্গে তো উন্নয়ন হবে না। হবে কি? সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আটকানোর জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, তবে যাই হোক না কেন আমরা করবই। না, সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে আমি সবচাইতে বড় প্রশ্ন করব, এবারে যে বাজেটে মাননীয় প্রতিমন্ত্রী অর্থ দপ্তর যিনি লিখেছেন যে ঘাটাল মাস্টার প্রকল্পে দেয়ার হ্যাজ বিন নো রেসপন্স। আপনারা বইটা পড়েও দেখতে পারেন, এখানে বইতে পরিষ্কার করে লেখা আছে, এখানে দেখুন আপনারা বইটাতে, সরি, এখানে লিখেছে যে দেয়ার হ্যাজ বিন নো রেসপন্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমার কাছে সবচাইতে বড় প্রশ্ন, যদি কোনো রেসপন্সই না থাকে তাহলে 30শে জুন 2022 কী করে ঘাটাল মাস্টার প্ল্যানের ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স কেন্দ্রীয় সরকার দিল? তারা তো কেন্দ্রীয় সরকার তো ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল 30শে জুন 2022। তাহলে উনি যে নো রেসপন্স লিখেছেন, তো রেসপন্স তো ছিল। আপনি একটা বাড়ি করতে চাইছেন, বাড়ি করার জন্য আপনি ব্যাংকে গেলেন যে আমাকে লোন দেওয়া হোক, তো ব্যাংক কী দেখবে? আপনার জমি আছে কি না। জমি না হলে আপনাকে লোনটা কোথায় দেবে, আপনি বাড়িটা কোথায় করবেন? কেন্দ্রীয় সরকার বারবারই বলেছে ভাই তোমরা জমি দাও ঘাটাল মাস্টার প্রকল্পের, জমি না দিলে তোমাদেরকে আমরা টাকা কোত্থেকে দেবো। জমি দেয়নি, ঘাটাল মাস্টার প্রকল্প হয়নি। উনি বলছেন যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা আটকানোর জন্য, রাজ্য সরকার যখন কাজ করতে চাইছে তখন ষড়যন্ত্র। না না, আসলে ওনার বিরুদ্ধে যে খুনের ষড়যন্ত্র করে, উনি তো কংগ্রেসে ছিলেন দীর্ঘদিন ধরে, একটা খুনের ষড়যন্ত্রের মামলায় ওনাকে অভিযুক্ত করে দিয়ে ওখান থেকে ওনাকে ব্ল্যাকমেল করে নিয়ে চলে আসা হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে ষড়যন্ত্রটা উনি আমাদের সবার থেকে বেশি বোঝেন, যে কীভাবে ষড়যন্ত্র করে ওনাকে একটা মিথ্যা মামলায়, একটা খুনের মামলায় ফাঁসিয়ে দিয়ে কংগ্রেস থেকে টিএমসিতে নিয়ে চলে আসা হয়েছিল। ফলে ষড়যন্ত্রটা উনি ভালো করে বোঝেন, আর উনি ঘাটালে মানুষের সঙ্গে কীভাবে ষড়যন্ত্র করে চলেছেন তার আরও একটা বড় প্রমাণ হলো 2011-12 সালে কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় থেকে, তখন কিন্তু বিজেপি সরকারও ছিল না, তখন কিন্তু কংগ্রেস সরকার ছিল। 2011 কিন্তু তখন টিএমসি চলে এসেছিল। সেই 2011-12তে কেন্দ্রীয় রেলমন্ত্রী কিন্তু পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগ অবধি কিন্তু রেলের স্যাংশন করে দিয়েছিলেন। 32.8 কিলোমিটার রেল লাইন 2011-12তে স্যাংশন হওয়ার পরও কংগ্রেস সরকার করেছিল, তারপরও কিন্তু এখনও হয়নি। কেন না, এই পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে পারেনি। ফলে ঘাটালের মানুষের সঙ্গে এরা রেলকে বঞ্চিত করেছে, ঘাটাল মাস্টার প্ল্যানকে বঞ্চিত করেছে। তাদের একটাই কাজ, গরিব মানুষকে আরও গরিব করো, গরিব করে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক ভয় দেখিয়ে মেরে ধরে আটকে ভোট নিয়ে জিতে সিংহাসনে বসতে হবে। দেখুন, মিথ্যাকে অসত্য বলতে বলেছেন, আমাকে ডেপুটি স্পিকার বলেছেন যে আপনি মিথ্যেটা বলবেন না, আপনি ওটা বলবেন অসত্য বলুন।
তাই না? আমি আপনাকে বলতে পারি মিস প্রিয়াঙ্কা বলতে পারি, অথবা বলতে পারি শ্রীমতী প্রিয়াঙ্কা। তো যদি শ্রীমতী প্রিয়াঙ্কার জায়গায় আপনাকে মিস প্রিয়াঙ্কা বলি, আর যদি সেটা অ্যাসেম্বলিতে অ্যাকসেপ্টেড না হয়, এবার যদি কোনো ভুল আছে, অ্যাসেম্বলির ডেকোরামেতে আছে যে মিথ্যে বলা যাবে না, তার মধ্যে অসত্য বলতে হবে। আমি মিথ্যে বলেছি, ওটাকে অসত্য বলে দিলেই হয়ে গেল। বাকি পার্থক্য তো কিছু হলো না, সাবজেক্টে কি কোনো পার্থক্য হলো?